আদানি বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনা খবর নাকচ করল পিডিবি। প্রস্তুতি চলছে জানালেন চেয়ারম্যান। অভিযুক্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে, দাবি ক্যাবের। বেক্সিমকো, এস আলম, সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ। দুদক, এনবিআর ও সিআইডি যৌথ অনুসন্ধানী দল গঠন। কাজ শুরুর এক যুগ পর ভিআরটি লেনে বাস চলাচল শুরু। ঢাকা গাজীপুর রুটে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন উদ্বোধন করলেন উপদেষ্টা। মার্চে চলবে আরও 2 জেলায়। আরও 2টি কমিউটার ট্রেন চালু করব আগামী স্বাধীনতা দিবসে, ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ ঢাকা। ড্যাম ছিদ্র হওয়ায় সেচ সংকটে সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষক। 1200 হেক্টর জমি পতিত থাকার আশঙ্কা। বন্যার ক্ষত কাটিয়ে রোপা আমনে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন সিলেট চাষিদের। এবং আর্থিক অনুদানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন ধনকুবেররা। মানহানির মামলায় এবিসি নিউজের সঙ্গে $1.5 কোটি সমঝোতা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, অর্থ বাণিজ্যের নানা খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব ভারতের আদানি গ্রুপ থেকে কেনা বিদ্যুতের দাম নিয়ে। আর এই জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। জনাব শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করব, তবে দেখে আসবো এই সংক্রান্ত একটি প্রতিবেদন। ভারতের আদানি গ্রুপ থেকে আমদানি করা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে কোনো আলোচনা হয়নি বলে নিশ্চিত করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। অথচ সম্প্রতি দাম সহ চুক্তির বিভিন্ন বিষয়ে পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে আদানি পাওয়ার লিমিটেড। পিডিবি চেয়ারম্যান বলছেন, আদানির সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি চলছে। এদিকে আদানিকে বাড়তি সুবিধা দেয়া কর্মকর্তারা এখনও বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ ক্যাবের। মহির মারুফের প্রতিবেদন। এ যেন নিজের মর্জি মাফিক দাম নির্ধারণ। 1 টাকা কিংবা 2 টাকা নয়, বাংলাদেশের কাছে 2022-23 অর্থ বছরে আদানি পাওয়ার লিমিটেড ইউনিট প্রতি বিদ্যুৎ বিক্রি করেছে রীতিমতো দ্বিগুণ দামে। ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্র থেকে 60 টাকার কমে বিদ্যুৎ আমদানি করেছে বাংলাদেশ। সেখানে আদানির থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ কিনেছে 14 টাকা 2 পয়সায়। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, 2023-24 অর্থ বছরে দাম কমিয়ে আদানি ইউনিট প্রতি 12 টাকায় বিদ্যুৎ বিক্রি করলেও তা ভারতের অন্যান্য বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানের নির্ধারিত দামের চেয়ে 27% বেশি। আর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের তুলনায় এ দামের পার্থক্য 63%। অসময়ে চুক্তিতে পিডিবির সঙ্গে আদানির সম্পর্কে টানপোড়েন উঠে এসেছে রয়টার্সের ওই প্রতিবেদনে। পিডিবির সঙ্গে আলোচনা চলছে বলে রয়টার্সকে আদানি একথা জানালেও পিডিবির চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত হয়নি কোনো গঠনমূলক আলোচনা, তবে চলছে প্রস্তুতি। আমরাও আমাদের নিজস্বভাবে আমরা এই পিপিএ গুলো স্টাডি করতেছি, কারণ তাদের সাথে কথা বলতে গেলে বা অফিসিয়াল কোনো প্রস্তাবনা দিতে গেলে আমাদেরকে বিষয়গুলো আগে জানতে হবে, বুঝতে হবে কোন কোন জায়গাগুলোকে অ্যাড্রেস করা যায়। অ্যাকোমোডেট করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো। ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিদ্যুৎ বিভাগে বড় বড় এসব দুর্নীতির কলকাঠি নেড়েছেন, তাদের অনেকেই এখনো রয়েছেন বহাল তবিয়তে। তাদের বিরুদ্ধেও নিতে হবে ব্যবস্থা। আদানি কাছ থেকে আমরা ন্যায্য যৌক্তিক মূল্য ইন্ডিয়ান কনটেক্সটে আমরা ডবল দামে কিনছি। আদানিকে এভাবে লাভবান করেছে, তারাই যে সরকারের মধ্যে নেই বা তারাই যে বিদ্যুৎ খাত নিয়ন্ত্রণ করছে না, সেটা এই 3 মাসের কর্মকাণ্ডে আমরা সে সন্দেহ করি। আদানির এই অসম চুক্তি থেকে আগামীতে শিক্ষা নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। এই মুহূর্তে আলোচনায় চলে যাচ্ছি ক্যাবের জ্বালানি উপদেষ্টা জনাব শামসুল আলমের কাছে। আমরা একটু শুরুতেই জানতে চাই আপনার কাছে যে আমাদের দেশে যে আদানির সঙ্গে বিদ্যুতের যে চুক্তি হয়েছে, সে চুক্তি অন্যান্য দেশের তুলনায় বলা চলে যে এখনও দ্বিগুণ বলা চলে, এবং 27% বেশি 2023-24 অর্থবছরে কিছুটা কমানোর পরে। তো এই যে সীমাবদ্ধতা কিংবা যেটি বলি জটিলতা সৃষ্টি করা হয়েছে, এটির কারণ কি মনে করছেন? আপনি জটিলতার সৃষ্টি বলতে কি বোঝাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। প্রথমত হচ্ছে যে আমাদের সরকারি খাতে যেসব বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে, সেটাকে সলিসিটেড বলেন, আনসলিসিটেড বলেন,
সেখানে বিদ্যুৎ উৎপাদন ব্যয় অনেক অনেক গুণ বেশি দেখানো হয়েছে এবং দেখিয়ে সেই সব বিদ্যুৎ কেন্দ্রকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন 2010-এর আওতায় প্রতিযোগিতাবিহীন বিনিয়োগে যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা উন্নয়ন হয়েছে, সেখানে সেই বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুতের ক্রয় মূল্য হার নির্ধারণ হয়েছে। তাহলে প্রথমেই আপনাকে আসতে হবে, জটিলতা তৈরি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে সরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে। তাহলে প্রথমেই আমাদের আসতে হবে সরকারকে যে তার নিজের বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিদ্যুৎ উৎপাদন ব্যয়, যেটা ক্যাব বরাবরই বলে আসছে যে এখানে লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে বিনিয়োগকারীকে অন্যায় ও অযৌক্তিকভাবে অত্যাধিক লুণ্ঠনমূলক মুনাফার সুযোগ দেওয়া হয়েছে, সেটাকে কমিয়ে আনতে হবে, সেটাকে যৌক্তিক করতে হবে, সেটাকে ন্যায্য করতে হবে, প্রয়োজনে তাদেরকে লাইসেন্স বাতিল করতে হবে, চুক্তি বাতিল করতে হবে। এই জায়গাটা যদি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না করে আদানি বা অন্য কোনো বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদন ব্যয় বিশ্লেষণ করে তাদের করাপশন বা অন্যায় অযৌক্তিক ধরতে যাওয়া হয়, তাহলে সরকার বড় ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বে এবং জটিলতার মধ্যে পড়বে। আমার আশঙ্কা সরকার সেই দিক দিয়ে যাচ্ছে। যদি একটু বলেন যে বিশ্বব্যাপী কিন্তু আদানির প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন সোচ্চার অনেক দেশই, সেক্ষেত্রে বাংলাদেশ সরকারের সঙ্গে, বাংলাদেশ সরকার আদানির সঙ্গে যে জটিলতা নামক যে লোপাট নামক যে সুবিধা দিয়েছে লোপাটের মাধ্যমে, সেটি আসলে কতটুকু নতুন করে রিভিউ করা সম্ভব? আমার প্রশ্ন খুবই সহজ। সেখানে আপনি প্রথমেই যেটা বলেছেন যে আমরা বিদ্যুৎ ক্রয় করছি ইন্ডিয়ার কাছ থেকে যে দামে, আদানি তার থেকে জাস্ট ডবল দাম আমাদের কাছ থেকে নিচ্ছে। সেই ডবল দামটাও আরো একটু বেশি পড়বে, কারণ যে উৎপাদন ক্ষমতা প্রায় 95%-এর বেশি 2022-23-এ ব্যবহার করে উৎপাদন করেছে, সেই বিদ্যুতের দাম 14 টাকার উপরে পড়েছে। এখন উৎপাদন ক্ষমতা সরকারি খাতে ব্যবহার হয়েছে যে সব বিদ্যুৎ কেন্দ্রে, তা 7 টাকা 82 পয়সা দামে আমরা কিনেছি ইন্ডিয়ার কাছ থেকে। তাদের প্ল্যান্ট ফ্যাক্টর 60-70-এর পাশাপাশি বিভিন্ন সময়ে থেকেছে। তাহলে তাদের প্ল্যান্ট ফ্যাক্টর যদি 95-এ চালানো হতো, সে উৎপাদন ব্যয় 7 টাকার কাছে চলে আসতো। তার মানে আমরা ডবলেরও বেশি দামে তাদের কাছ থেকে কিনছি। এই যুক্তিটা যথেষ্ট যে তারা এইভাবে মূল্য নির্ধারণ করে আমাদের কাছ থেকে অর্ধেকেরও বেশি দাম বেশি নিয়ে আমাদেরকে লুণ্ঠন করছে বা আমরা লোপাটের শিকার হচ্ছি। এবং এই লোপাটের শিকার করে দিয়েছে আমাদেরই আইন, আমাদেরই সরকারের কর্তৃত্বে থাকা প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ তারা। তো কে কিভাবে তো করেছে এই কাজটি আমাদের সাইডে, সেইটা আমরা ইনভেস্টিগেশন করে নিশ্চিত করতে পারতাম, সেটাতে আমরা হাত দিইনি। এবং আদানির কতটা বিদ্যুৎ কত দামে, আমরা যদি উৎপাদন থেকে আরম্ভ করে পুরা ফুয়েল সাপ্লাই চেন, তারপরে হচ্ছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্টের কস্ট, তারপরে হচ্ছে আপনার সেখান থেকে বিদ্যুৎ ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন, এইসব পর্যায়ক্রমে এসে পিডিবি যে দামে কিনছে, সেই দামের মধ্যে কোন কোন জায়গায় কি পরিমাণ আপনার ব্যয় হওয়ার কথা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হলে আর কি পরিমাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে, তার একটা অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস বিদ্যুৎ বিভাগ তার মতো করে করতে পারত, কিন্তু সেটা করছে না। পিডিবিকে নির্দেশ দিতে পারতো যে তুমি তোমার অ্যানালিসিস সাবমিট করো, সেটা যৌক্তিক কি অযৌক্তিক সেটা বড় কথা নয়। সে বিদ্যুৎ কেনে কত দামে কিনছে, সেটাই বলুক যে কোন পর্যায়ে কত দাম দিয়ে কিনছে, কয়লার দাম কত দিচ্ছে, কি মানের কয়লা সে পাচ্ছে, তার দাম মার্কেটে কত, সে কত দিচ্ছে। এইরকম ভাবে একটা কম্পারেটিভ অ্যানালিসিস দেশের সামনে, জাতির সামনে তুলে ধরতে পারতো বিদ্যুৎ বিভাগ, এবং পিডিবিকেই সেটা করতে বলতে পারতো, বিআরসি কে করতে বলতে পারতো। কিন্তু কেন বলছে না? এটা তো তাদের দায়িত্ব। এইসব
এর মধ্য দিয়ে আমাদের সন্দেহ হচ্ছে যে সরকার আসলে এই বিষয়গুলোকে কালক্ষেপণ করে এটাকে ধামাচাপা দিতে চাচ্ছে কিনা। একটি বিষয় জানতে চাই, আদানি পাওয়ার লিমিটেড রয়টার্সকে জানিয়েছে যে তারা আলোচনা করছে, পিডিবির সঙ্গে আলোচনা চলছে, তবে পিডিবি বলছে যে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, প্রস্তুতি চলছে। আসলে টানাপোড়েনটা সম্পর্কে সৃষ্টি হবে কিনা কি মনে করছেন? আমি এখানে প্রথমতই হচ্ছে আমাদের কনজিউমার পার্সপেক্টে আমি বলবো সরকারকে বিবেচনা করতে হবে। সরকারের নিজস্ব কোনো বুঝ এখানে অত বেশি গুরুত্বপূর্ণ না, কারণ বিদ্যুৎ যত বেশি দাম দিয়ে কিনবে তত বেশি দামে ভোক্তাকে কিনতে হবে, পাস থ্রু করা হবে। সুতরাং ভোক্তাদের পক্ষ থেকে আমাদের একটাই বক্তব্য যে আমরা যে বিদ্যুৎ এই দামে কিনছি, স্ট্রেট ফরওয়ার্ড আমাদের অভিযোগ দ্বিগুণেরও বেশি দামে কিনছি, সরকারকে সেই জাস্টিফিকেশন আমাদের সামনে তুলে ধরতে হবে। আদানি কি বলছে না বলছে সেটা সরকারের হেডেক হতে পারে, আমাদের কোনো হেডেক নেই। আমাদের হেডেক হচ্ছে যে করাপশনের মধ্য দিয়ে এইরকম একটি চুক্তি আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। করাপশনটা আমরা এস্টাবলিশ এইভাবে কাগজে কলমে করতে পারবো না, তার জন্য দুদক আছে, তার জন্য সিআইডি আছে, দেশের প্রশিক্ষিত দক্ষ প্রতিষ্ঠান আছে, তারা এগুলো বের করবে এবং আশা করছি দল গঠন হয়েছে, এটা করবে এবং টিআইবিও এটা করতে পারে, তারাও বিভিন্ন দুর্নীতি এই আইডেন্টিফাই করে। তবে সরকারকে প্রথম শুরুতেই এই বিষয়টি আসতে হবে এবং এই চুক্তি বাতিল করতে হবে। সার্বভৌমত্বের জায়গা থেকেও বাতিল করতে হবে। আমাদের স্বাধীন দেশ, স্বাধীন আর স্বাধীন সার্বভৌম সরকার একটা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে এইভাবে নতজানু হয়ে জনস্বার্থ জলাঞ্জলি দিয়ে তাদেরকে এইভাবে লোপাট করার সুযোগ করে দিয়েছে। সেই দলিল স্ক্র্যাপ করাটা এই সরকারের জন্য পবিত্র দায়িত্ব। ছোট্ট করে যদি বলেন যে লোপাটে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের কতটুকু আইনের আওতায় নিয়ে আসা যাবে কিংবা কতটুকু পুরাটাই আইনের আওতায় আনা যাবে। কিছু রিসেন্টলি আমি একটা সেমিনারে আরবিতে বলেছি, কানাডায় সিভিল এভিয়েশনে যারা সে দেশে ভ্রমণ করতে যায়, এয়ারপোর্টে তাদের তথ্য সংরক্ষণের জন্য তারা একটা অ্যাপস তৈরি করায় বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে। সেই অ্যাপসে তাদের $4 মিলিয়ন বেসরকারি খাত নেয়, খরচ নেয়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে আসলে সেখানে $80,000 কানাডিয়ান ডলার খরচ হয়েছে। এরপরেই সরকার ইনভেস্টিগেশন করে, তাদের কম্পিউটার কন্ট্রোলার অডিটর জেনারেল এর অফিস সেটা তদন্ত করে তারা অভিযুক্তদের শনাক্ত করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং যে কোম্পানি এটা করেছিল তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে। তো এই প্রক্রিয়ায় আমাদের যারা জড়িত আছে, যে পর্যায়ের লোক থাকুক না কেন, তাদেরকে খুঁজে বের করা, তাদেরকে শাস্তির আওতায় আনা রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে কোনো ব্যাপারই নয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আলোচনা করছিলাম আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে বাংলাদেশের যে বিদ্যুৎ চুক্তি সেটির সার্বিক বিষয় নিয়ে। আমাদের সাথে যুক্ত ছিলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা শামসুল আলম। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, অনিয়ন গ্রুপ সহ দেশের শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর ও সিআইডি সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল। পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে দলটি। তাদেরকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস। গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে 10 বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেয়েছে দুদক, এনবিআর, সিআইডি সহ কয়েকটি সংস্থা। এসব অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে আগেই। এবার গঠন করা হলো দুদক, সিআইডি ও এনবিআর এর সমন্বয়ে যৌথ অনুসন্ধানী দল। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, নাসা, শিকদার, জেমকন ও নাবিল গ্রুপ এবং আরামেট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ ফেরত আনতে কাজ করবে নতুন এই অনুসন্ধানী দল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরেই এদের বিরুদ্ধে দুদক ও সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে গঠন করা হলো যৌথ অনুসন্ধান টিম। এই টিমের কার্যপরিধি ঠিক করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেল অফিস। তদন্তের গোপনীয়তা রক্ষা করে পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স ও বিএফআইইউকে তথ্য সরবরাহ করবে এই টিম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে কমল স্বর্ণের দাম। এ দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে 1773 টাকা কমানো হয়েছে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানায়, রোববার থেকে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণ বিক্রি হবে 1,38,498 টাকায়। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেট 1,32,200 টাকা, 18 ক্যারেট 1,13,316 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে 93,020 টাকা। এর আগে 11 ডিসেম্বর প্রতি ভরির দাম 1,878 টাকা বাড়িয়েছিল বাজুস। চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে 59 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যেখানে 34 বার দাম বাড়ানো হয়েছে আর কমানো হয়েছে 25 বার। সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি ডিএসসির ওয়েবসাইটে বিস্তারিত জানতে। দর্শক, গত কয়েকদিন অর্থাৎ শেষ কার্যদিবস অর্থাৎ গত সপ্তাহে যদি আমরা দেখি, সেটি হচ্ছে কিন্তু বলা চলে যে নিম্নমুখী সূচকের অবস্থা দিয়ে কিন্তু শেষ হয়। অর্থাৎ ডিএসসির প্রধান সূচক 19 পয়েন্ট কমে অবস্থান করে কিন্তু 5,105 পয়েন্টে এবং ডিএসসির সরিয়া সূচক কমে যায় 2 এবং 7 পয়েন্ট কমে যায় ডিএসসির বিশেষায়িত 13 সূচক। তবে চলতি যে কার্যদিবস, প্রথম কার্যদিবসে কিন্তু এই সপ্তাহে শুরু হয়েছে, সেটি কিন্তু আমরা দেখছি ঊর্ধ্বমুখী প্রবণতায়। প্রায় 46 পয়েন্ট কিন্তু বেড়েছে ডিএসসির প্রধান সূচক, 5,151 পয়েন্টে অবস্থান করছে ডিএসসির প্রধান সূচক। এছাড়া 10 পয়েন্ট বেড়ে ডিএসসির সরিয়া সূচক অবস্থান করছে 1,150 পয়েন্টে। এছাড়া 15 পয়েন্ট বেড়েছে ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13। এছাড়া এখন পর্যন্ত আমরা দেখছি যে 26,150টি শেয়ারের হাত বদল হয়েছে, যার বাজার মূল্য দেখছি আমরা 71 কোটি, প্রায় 72 কোটি টাকার মতো। এছাড়া এখন পর্যন্ত 253টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কিন্তু ঊর্ধ্বমুখী এবং অপরিবর্তিত দেখছি আমরা যে 64টি প্রতিষ্ঠানের এবং নিম্নমুখী রয়েছে কিন্তু তুলনামূলক কম, অর্থাৎ প্রায় 50-49টি প্রতিষ্ঠানের শেয়ারের দর নিম্নমুখী অবস্থান করছে। তো সব মিলে বলা চলে যে চলতি সপ্তাহে যেহেতু ঊর্ধ্বমুখী প্রবণতায় শুরু হয়েছে, সেই ধারাবাহিকতা বজায় রাখলে কিন্তু বিনিয়োগকারীদের আস্থা কিন্তু বাড়বে পুঁজিবাজারে। যদি বলি যে টপ 20 অর্থাৎ শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শুরুতে আমরা দেখছি অরিয়ন ইনফো প্রতিষ্ঠানটির শেয়ারের দর 348 টাকা 20 পয়সা অবস্থান করছে এখন পর্যন্ত। সর্বোচ্চ ছিল 348 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল 333 টাকা। সেক্ষেত্রে সেই গড় অনুপাতিক প্রতিষ্ঠানটির শেয়ারের দর কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে বলা চলে আগের তুলনায়। 2 নম্বরে রয়েছে এসিএম প্রতিষ্ঠানের শেয়ারের দর। একমি ল্যাব প্রতিষ্ঠানের শেয়ারের দর এখন পর্যন্ত 74 টাকা 60 পয়সা অবস্থান করছে। সর্বোচ্চ ছিল 74 টাকা 49 পয়সা, সর্বনিম্ন আমরা দেখছি যে ছিল 70 টাকা 40 পয়সা। এছাড়া স্কয়ার ফার্মা তৃতীয় অবস্থানে রয়েছে ফার্মা প্রতিষ্ঠান শেয়ারের দর আমরা দেখছি যে 216 টাকা 80 পয়সা দরে কিন্তু বিক্রি হচ্ছে এখন পর্যন্ত। সর্বোচ্চ ছিল 217 টাকা 20 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 214 টাকা 10 পয়সা ছিল প্রতিষ্ঠানটির শেয়ারের দর। ইন্ট্রাকো প্রতিষ্ঠানটির শেয়ারের দর 22 টাকা 20 পয়সা অবস্থান করছে এবং টপ 20-তে 4 নম্বর অবস্থান রয়েছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ মূল্য ছিল 22 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দেখছি আমরা 21 টাকা 50 পয়সা। এছাড়া অরিয়ন ফার্মা প্রতিষ্ঠানের শেয়ারের দর 38 টাকা 10 পয়সা। এছাড়া সান লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠানের শেয়ারের দর 64 টাকা 70 পয়সা অবস্থান করছে। তো সব মিলে বলা চলে যে চলতি সপ্তাহের যে কার্যক্রম শুরু হয়েছে আজকের মধ্য দিয়ে, সেটি কিন্তু বলা চলে যে গ্রাহকদের আস্থা ফেরাতে বড় একটি ভূমিকা রাখবে, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। তো আমার কাছে এই ছিল ডিএসসির সবশেষ। কাজ শুরুর প্রায় 1 যুগ পর চালু হলো বিআরটি লেনে সড়ক পরিবহন কর্পোরেশনের এসি বাস চলাচল। সকালে গাজীপুরের শিববাড়িতে এর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা জানান, শিববাড়ি থেকে বিআরটিসির 10টি এসি বাস ছাড়াও বিমানবন্দর পর্যন্ত চলবে ছোট বাহন। আগামী জুনের মধ্যে প্রকল্পের কাজ পুরোপুরি শেষের আশা প্রকাশ করেন তিনি। এর আগে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা জয়দেবপুর ঢাকা রুটে চালু করা হয় 4 জোড়া নতুন কমিউটার ট্রেন। নতুন ট্রেন চালুর খবরে সকাল থেকে স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। উচ্ছ্বাস প্রকাশ করে তারা, বলেন ট্রেনের মাধ্যমে গাজীপুরের সঙ্গে ঢাকার দূরত্ব আরও কমবে। আর উপদেষ্টা জানান, আগামী 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা নরসিংদী ও ঢাকা নারায়ণগঞ্জ রুটেও কমিউটার ট্রেন চালু হবে। বিআরটি লেনে বড় বাস ঢুকতেছে, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনার কারণ হতে পারে। তো ওই জন্য আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো এই জন্য আপনারা সাইনবোর্ড টাঙিয়ে দেবেন, প্রয়োজন হলে একটা পুলিশ ক্যামেরা বসাবেন। 5 বার মেয়াদ বাড়ানোর পরও 2 বছরের কাজ হয়নি 4 বছরেও। এখনও বেশিরভাগ কাজ বাকি মৌলভীবাজারের
কুলাউড়া শাহবাজপুর রেললাইন পুনর্নির্মাণ প্রকল্পের নির্মাণে ধীরগতিতে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। তবে সংশ্লিষ্টদের দাবি, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গতি এসেছে প্রকল্পের কাজে। শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও মোহাম্মদ ইয়ারুব আহমদের ছবি নিয়ে রিপোর্ট। 2017 সালের নভেম্বরে মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেললাইন পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় 44.77 কিলোমিটার মেইন লাইন ও 7.77 কিলোমিটার লুপ লাইন সহ মোট 51.94 কিলোমিটার ডুয়েল গেজ সিঙ্গেল রেল লাইন নির্মাণে ভারতের সঙ্গে চুক্তি করে তৎকালীন সরকার। 2020 সালে 2 বছর মেয়াদী প্রকল্পের কাজের দায়িত্ব দেয়া হয় ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান কালিন্দোকে। অথচ গত 4 বছরে 5 দফা কাজের মেয়াদ বাড়ানোর পরও শেষ করতে পারেনি ঠিকাদার। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই লাইনটা কাম আরম্ভ হয়েছে হইলে মনের কাছে মাঝে কতদিন গলতে কারণে গিয়া কাম বন্ধ হয়ে গেছিল। গাড়িটা চলতো, আমরা দেখতাম, দেখিয়া মরতাম। শুনলাম আমরা 22 সালের ভিতরে হয়ে দিত গিয়া, আজকে 24 সাল রাত গিয়া, রেলের কোনো খোঁজ খবর নাই। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজের অগ্রগতি 50% বেশি। আর সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর গতি এসেছে প্রকল্পের কাজে। 500 মিটার কাজ অগ্রগতির পথে আছে, সেটা আমরা রেল ট্র্যাক নেওয়া শুরু করব। সিলভার এবং রেল সংযোগ একসাথেই। বালু, পাথর, স্লিপার প্রত্যেকটা সেক্টরে ট্র্যাক বসানো থেকে শুরু করে মোটামুটি আগের তুলনায় অনেক। চুক্তি অনুযায়ী 678 কোটি টাকা প্রকল্প ব্যয়ের মধ্যে ভারতের 556 কোটি টাকা ও বাংলাদেশ সরকারকে ব্যয় করতে হচ্ছে 122 কোটি টাকা। প্রকল্পে নতুন লাইনের সঙ্গে রয়েছে 17টি গার্ডার ব্রিজ, 42টি কালভার্ট, আধুনিক সিগন্যালিং ব্যবস্থা চালু, 6টি স্টেশন ভবন এবং প্ল্যাটফর্ম পুনর্নির্মাণ। সময় সংবাদ, মৌলভীবাজার। মৌসুমের শুরুতেই সেচ সংকটে পড়েছেন সুনামগঞ্জের হাওড় অঞ্চলের কৃষকরা। রাবার ড্যাম ছিদ্র হয়ে যাওয়ায় পানি বেরিয়ে যাচ্ছে হাওরে। এরপরও পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পানি। বোরো ধানের বীজতলা তৈরিতে বিপাকে পড়েছেন চাষিরা। এই সংকটের কারণে 1200 হেক্টর জমি পতিত থাকার আশঙ্কা করছেন তারা। তবে সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি বিভাগের। হিমাদ্রি শেখর ভদ্রে পাঠানো তথ্য, এবাদুল হক রুজেলের ছবি নিয়ে রিপোর্ট। পুকুর থেকে সনাতন পদ্ধতিতে জমিতে সেচ দিচ্ছেন কৃষক। অনেকে বালতি দিয়ে দূর থেকে পানির ব্যবস্থা করছেন ধানের বীজতলা তৈরির জন্য। বোরো মৌসুমের শুরুতেই সেচ সংকট দেখা দিয়েছে সুনামগঞ্জের খরচার হাওর সহ বিভিন্ন হাওরে। কৃষক জানান, হাওরের রাবার ড্যাম ছিদ্র হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন হয়ে যাচ্ছে। তার উপর হাওরে পর্যাপ্ত গভীর নলকূপ না থাকায় মিলছে না কাঙ্ক্ষিত পানি। বোরো ধানের বীজতলা তৈরি করতে বিপাকে পড়েছেন চাষি। এ সংকটের কারণে 1200 হেক্টর জমি পতিত থাকারও আশঙ্কা তাদের। রাবার ড্যামটা শুকাই গেছে, মানে লিক হয়েছে, এটা ফার্ম নাই, এটা লাগে আমরা আবার শুকাই যেতেছে, খরচা আবার শুকাই যেতেছে। পানির সমস্যার কারণে কিন্তু খেতে বা লাগাইতে না। আর কীটনাশক, বীজ সব দাম বেশি, এটা দেওয়ার পরে আমরা লাভবান হইতে পারি না। 15 বছর গেল, 16 বছর গেল, আমরা 1 কেজি ডাইলও পাইছি না, 1 কেজি চাউলও পাইছি না, এই সরকার থেকে কোনো 1 কেজি সারও পাইছি না। কৃষি বিভাগ বলছে, সেচ সংকট থাকলেও কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এছাড়া জেলায় সার বীজের কোনো সংকট নেই। কৃষকদেরকে যে আমরা 7টা ফসলের যে প্রণোদনা দিয়েছি, সেখানে হচ্ছে আমরা বীজ দিয়েছি এবং সার, ডিএপি সার দিয়েছি এবং এমওপি সার দিয়েছি, তারা হচ্ছে নির্বিঘ্নে তাদের ফসল আবাদ করতে পারে। সারের কোনো সংকট নাই। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ সর্বদা কর্মস্থলে অবস্থান করে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জের 2,23,410 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। দিনাজপুরের ঘোড়াঘাটে বেলে দোআঁশ মাটিতে প্রথমবারের মতো কমলা চাষ হয়েছে। প্রথমবারই সফলতা পেয়েছেন বাগান মালিক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সমতল ভূমিতে কমলা চাষ বা এটা কিন্তু একটা আশ্চর্য বিষয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি দিনাজপুরের সর্বশেষ দক্ষিণের উপজেলা ঘোড়াঘাট উপজেলায় সমতল ভূমি পতিত জমিতে কমলার বাগান করে সফলতা এবং তাক লাগিয়ে দিয়েছে বুলু সহ 3 শিক্ষিত যুবক। আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে কমলা বাগান থেকে তোলা শুরু হয়েছে। প্রতিটা গাছের গাছে থোকায় থোকায় ভর্তি এখানে কমলা, তারা কমলা এখানে তারা তুলছেন এবং আজকেই প্রথমবারের মতো বাগান থেকে কমলা নামানো হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে পাইকাররা এসেছেন কমলা নেওয়ার জন্য।
বর্তমানে এই কমলাগুলো তারা 300 টাকা কেজি বিক্রি করছে। তো আমি বাগান মালিক যে 3 শিক্ষিত যুবক আছে তার সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি বলছেন বছর 4 আগে যে বুলু এবং তারা 3 শিক্ষিত যুবক তারা আসলে চাকরির পিছে ছুটে না পেয়ে তারা বর্তমানে একটা কৃষি উপজেলা কৃষি কর্মকর্তা তাদের সহযোগিতায় একটা মালটার বাগান করে, সে মালটার বাগান থেকে সফলতা পাওয়ার পর এখানে শুরু করেছেন আস্তে আস্তে প্রায় 250টি এখানে কমলার গাছ রয়েছে। তো আমি আপনাকে যদি কমলাগুলো দেখাই, এখানে কমলাগুলো অত্যন্ত সুস্বাদু মিষ্টি। 3 জাতের কমলা রয়েছে, দার্জিলিং, চায়না, ভুটান জাতের কমলা রয়েছে এবং এই কমলাগুলো অত্যন্ত সুস্বাদু। এখানে স্থানীয় কৃষি বিভাগ থেকে তারা এখানে এসেছেন যে তাদের যে সফলতা আজকে যে কমলা আজকে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে যে সফলতা তারা দেখছেন। 2-3 বছর আগে তারা ভেবেছিলেন যে কমলা আসলে সম্ভব হবে কিনা এই নিয়ে দুশ্চিন্তা থাকলেও বর্তমানে যে এখানে যে কমলা দেখছেন সে কমলাগুলো কিন্তু অত্যন্ত নেওয়ার জন্য এখানে 300 টাকা কেজি বিক্রি করছে। প্রতিটা গাছ এখানে 300 টাকা করে গাছ বিক্রি করছে। টোটাল এখানে 250টি গাছ রয়েছে। এখানে বাগান মালিক বলছেন ইতিমধ্যে তার 5 লাখ টাকা খরচ হলো তিনি 8 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। তো আমার কাছে কমলা বাগান থেকে এতটুকু ছিল সর্বশেষ। এতক্ষণ সরাসরি ছিলাম দিনাজপুরের ঘোড়াঘাটের কমলা বাগানে। 3 দফা বন্যার ক্ষত কাটিয়ে রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে সিলেটের 13 উপজেলায়। বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সরকারি কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষতিগ্রস্ত 2150 জন কৃষককে বীজ ও সার সহায়তা দেওয়া হয়। হেক্টর প্রতি প্রায় 4 মেট্রিক টন ধান সরকারিভাবে সংগ্রহ হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। নওশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। নবান্নকে ঘিরে কৃষকদের ঘরে বইছে আনন্দের জোয়ার। চলতি বছরে 3 দফা বন্যায় নিম্নাঞ্চলের বীজতলা এবং রোপণকৃত আমন আক্রান্ত হওয়ার পরও সিলেটের 13টি উপজেলায় বাম্পার ফলন হয়েছে। 1,45,310 হেক্টর জমিতে রূপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এরই মধ্যে 1,43,000 হেক্টর জমিতে বাম্পার ফলন হওয়ায় উচ্ছ্বসিত কৃষক। 3 বছর বন্যায় বহুত ক্ষতিগ্রস্ত হয়েছে, তাহলে এবার ফসলটা একটু মোটামুটি আল্লাহর মধ্যে ভালো হয়েছে। বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ক্ষতিগ্রস্ত 2150 জন কৃষককে বীজ ও সার সহায়তা দেয় সরকার। তবে অনেক কৃষক সহায়তা না পাওয়ার অভিযোগ করেছেন। কোনোদিন সরকারটাই গুনতে পাই না, আমরা কিচ্ছু পাই না। 2-3 বন্যায় নষ্ট করার পরে ক্ষতিগ্রস্ত আমরা পাইছি না। এবছর হাইব্রিড, উফশি ও স্থানীয় জাতের আমন আবাদ হয়েছে। হেক্টর প্রতি প্রায় 4 মেট্রিক টন ধান সরকারিভাবে সংগ্রহ হবে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। আমরা যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। রেজিস্ট্রেশন করে তাদেরকে ধান নেওয়া হয় এবং তাদের এই অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়। চলতি মৌসুমে একজন কৃষক মোট 3 মেট্রিক টন ধান খাদ্য অধিদপ্তরে দিতে পারবেন বলেও জানায় কৃষি বিভাগ। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা সহ কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনে নেওয়াটাই এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। শীত মৌসুম এলেই বদলে যায় চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশ। ভোগ্যপণ্যের দোকানে ওঠে আমদানিকৃত পুরাতন পোশাক। এবার মৌসুমের শুরুতেই শীতের তীব্রতা বাড়ায় জমজমাট হয়ে উঠেছে বেচাকেনা। তবে লাইসেন্স ও ডলার সংকটে এবছর আমদানি কমায় চাহিদার তুলনায় সরবরাহ কম বলে দাবি ব্যবসায়ীদের। নূর জামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। পিকআপ আর ভ্যান থেকে নামানো হচ্ছে একের পর এক পুরানো কাপড়ের গার্ড। শ্রমিক, দোকান মালিক, আমদানিকারক সহ সবাই ব্যস্ত। শীত মৌসুম এলে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমিন মার্কেট ও আসাদগঞ্জের একাংশের চিত্র এভাবে পাল্টে যায়। তাইওয়ান, কোরিয়া, চীন ও জাপান থেকে চট্টগ্রাম বন্দর দিয়ে আনা হয় এসব পুরাতন কাপড়। শীত যতদিন থাকে ততদিন পুরাতন কাপড়ের এই ব্যবসা করেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। এবার মৌসুমের আগে সারা দেশে শীত পড়ায় চাহিদা বেড়েছে কয়েক গুণ। কস্টিং এর দিকে চায়নাটা রেটটা কম থাকায় চায়না আমলটা চাহিদা বেশি হয়ে গেছে। যেগুলো কোরিয়ান মাল রেট একটু বেশি, তবে মানে ভালো। দাম আগের চেয়ে এত বেশি না, মোটামুটি নিয়ন্ত্রণে আছে। উত্তরবঙ্গে বা নোয়াখালী বা ঢাকা এগুলো পুরো বাংলাদেশেই চলে আমাদের এই মালগুলো। ডলারের দাম তো আর সরকারে নিয়ন্ত্রণ করতে পারবে না, ট্যাক্স তো নিয়ন্ত্রণ করতে পারবে। পুরাতন গরম কাপড়ের প্রধান ক্রেতা হতদরিদ্ররা হলেও দেশের বিভিন্ন এলাকার নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের একটি বড় অংশ এর উপর নির্ভরশীল।
এখন তো শীত বাড়ছে, এখন মার্কেট জমজমাট হইতেছে। শীতও একটু বাড়ছে, বেচা কেনার হারও একটু বাড়ছে মোটামুটি। গরিব শ্রেণীর মানুষ বেশিরভাগ কিনে। প্রতি বছর দুইবার পুরাতন কাপড় আমদানি হলেও এবার এলসি জটিলতায় অক্টোবর নভেম্বর মাসে তা করতে পারেনি ব্যবসায়ীরা। ফলে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে। এলসির কারণে মাল ইম্পোর্ট করতে না পারার কারণে মালের দামটা হু হু করে বেড়ে গেল। মালের দাম বেড়ে যাওয়ার কারণে খেটে খাওয়া মানুষ, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তারা যে চাহিদার তুলনায় আমাদের কাপড় পেত সেই চাহিদার মোতাবেক কাপড় পাচ্ছে না, বেঁধে মালের কাপড় বাড়তি। দেশে প্রায় ৫,০০০ পুরাতন কাপড়ের আমদানিকারক রয়েছেন। এছাড়া পাইকারি ও খুচরা ব্যবসায়ের মাধ্যমে এর সঙ্গে যুক্ত আরও ১ লাখের বেশি মানুষ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এমডি অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটনের SM মাহবুবুল আলম। বৃহস্পতিবার হোটেল লা মেরিডিয়ানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম বাংলাদেশ সি স্যুট অ্যাওয়ার্ডস 2024 প্রদান করে। সেখানে এমডি অব দ্য ইয়ার এর টেকনোলজি ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছেন তিনি। সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম সহ দেশের ব্যবসায়িক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। এবারে সি স্যুট অ্যাওয়ার্ডে 24 ক্যাটাগরিতে দেশের শীর্ষ 22 কর্পোরেট ব্যক্তিত্বকে পুরস্কার দেওয়া হয়েছে। মেকানিক্যাল খাতে সফলতা এনে বাজিমাত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে অনেক বাংলাদেশির ঠাঁই হতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। দুবাইয়ের অটোমোবাইল মেলাতেও প্রতি বছর বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। দুবাই থেকে শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের মেকানিক্যাল খাতে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ। দক্ষ ও পরিশ্রমী হওয়ায় বাড়ছে বাংলাদেশি মেকানিকদের কদর, যার সুনাম ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরের শিল্প এলাকায় অধিকাংশ মেকানিক্যাল অটো ওয়ার্কশপের মালিক প্রবাসী বাংলাদেশিরা। অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি মেরামত, স্পেয়ার পার্টস সংযোজন, অটো ইলেকট্রিক ও গাড়ির ইঞ্জিন ফিটিং সহ নানা ধরনের যন্ত্রাংশ তৈরি করছেন তারা। এতে স্বল্প বিনিয়োগে লাভের মুখ দেখছেন প্রবাসীরা। আমার এখানে আপাতত দুজন আছে, একজন অটো ইলেকট্রিশিয়ান, একজন অটো মেকানিক। দুজন ঢাকায় কাজ করছে, তারা ভালো। বড় বড় কোম্পানির কাজ আমি করি শুধুমাত্র আমার কর্মদক্ষতা দিয়ে, আমার কাজের কোয়ালিটি দিয়ে আমার এখানে টিকে আছি আজকে দীর্ঘ 1997 থেকে। ওরা মোটামুটি আমাদের কাজে সন্তুষ্ট। তো মোটামুটি সবগুলো মিলে বাঙালি প্রবাসীরা মোটামুটি এখানে মেকানিক জগতের একটা ভালো সুনামের সাথে আছে। বাংলাদেশিরা জানান প্রবাসীদের জন্য সফলতার দরজা খুলে দিয়েছে মেকানিক্যাল খাত। তবে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় দেখা দিয়েছে কর্মী সংকট। দক্ষ কর্মী তৈরির পাশাপাশি ভিসা জটিলতা এড়াতে পারলে আগামীতে এই খাতে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন তারা। গাড়ির মার্কেটটা হচ্ছে খুব ভালো মার্কেট এবং বিশেষ করে বাঙালিদের জন্য ভবিষ্যতে যেন আবার বিষয়টা খুলে সেটা মেইন ফোকাস করতে হবে। We are participating in Auto Mechanica for the first time and also it is a very important show for us. দুবাই আন্তর্জাতিক অটোমোবাইল মেলাতেও বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। 9 তারিখ থেকে 12 ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় বাংলাদেশি সহ বিশ্বের 2 শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। আর্থিক অনুদানের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিচ্ছেন মার্কিন ধনকুবেররা। খবর CNN-এর। $1.5 কোটি মাধ্যমে ট্রাম্পের সঙ্গে ABC নিউজের সমঝোতা হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়। এদিকে ডোনাল্ড ট্রাম্পের করা মানহানির মামলায় প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে $1.5 কোটি জরিমানা দেবে ABC নিউজ। CNN এর আরেক প্রতিবেদনে বলা হয়েছে মামলা নিয়ে উভয় পক্ষ একটি সম্মতিতে পৌঁছেছে। নির্বাচনে ভূমিধস জয়ের পর থেকেই নিজের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে পছন্দসই ব্যক্তিদের নিয়োগ দিতে থাকেন ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভা থেকে শুরু করে সব জায়গাতেই রয়েছে তার প্রিয় ব্যক্তিরা। তবে যাদেরকে নিয়োগ দিচ্ছেন তারা সবাই যুক্তরাষ্ট্রের ধনকুবের। আর ট্রাম্পের নতুন প্রশাসনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে এক প্রতিবেদনে দাবি করছে মার্কিন গণমাধ্যম CNN। প্রতিবেদনে আরো বলা হয় মন্ত্রিসভায় জায়গা পাওয়াদের সবাই কোনো না কোনোভাবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বা ট্রাম্পের সংগঠনগুলোতে অনুদান দিয়েছেন। তাদের মধ্যে শুরুতেই আছেন ইলন মাস্ক। তিনি দিয়েছেন $262.9 মিলিয়ন, $21.2 মিলিয়ন বিনিময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন লিন্ডা ম্যাকমোহান। এছাড়া $9.4 মিলিয়ন বিনিময়ে বাণিজ্য মন্ত্রী হয়েছেন হাওয়ার্ড লাটনিক। $3.3 মিলিয়ন দিয়ে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়ারেন স্টিফেন্স। আরও অনেকের নাম উঠে এসেছে
প্রতিবেদনটিতে। বিশেষজ্ঞরা বলছেন দাতারা সরাসরি অংশ নিয়ে নির্ধারণ করতে পারবেন বিভিন্ন বিষয়ের নীতি। এদিকে গত মার্চে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের এক সাক্ষাৎকারে সাউথ ক্যারোলাইনার আইন প্রণেতা ন্যান্সি মেইসের সঙ্গে আলোচনাকালে উপস্থাপক জর্জ স্টেফানোপলস 10-12-এরও বেশি ট্রাম্পকে ধর্ষক বলে আখ্যা দেন। এরপর এবিসি নিউজ ও অনুষ্ঠানটির উপস্থাপকের নামে মানহানির মামলা করা হয় ট্রাম্পের পক্ষ থেকে। সেই মামলার সমঝোতায় এবার ট্রাম্পের প্রেসিডেন্সি ফাউন্ডেশন অ্যান্ড মিউজিয়ামকে $1.5 কোটি জরিমানা দিতে রাজি হয়েছে এবিসি নিউজ। এছাড়া ট্রাম্পের আইনজীবীদের $10 লাখ ফি দেবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে এবিসি নিউজ কর্তৃপক্ষ ও উপস্থাপক জর্জ স্টেফানোপলস ক্ষমা চাইবেন ট্রাম্পের কাছে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আদানি বিদ্যুতের দাম পুনর্নির্ধারণে আলোচনা খবর নাকচ করল পিডিবি। প্রস্তুতি চলছে জানালেন চেয়ারম্যান। অভিযুক্ত কর্মকর্তারা এখনো বহাল তবিয়তে, দাবি ক্যাবের। বেক্সিমকো এসআলম সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারে অর্থ ফেরানোর উদ্যোগ। দুদক, এনবিআর ও সিআইডির যৌথ অনুসন্ধানী দল গঠন। এবং কাজ শুরুর 1 যুগ পর বিআরটি লেনে বাস চলাচল শুরু। ঢাকা গাজীপুর রুটে মেট্রো রেলের আদলে কমিউটার ট্রেন উদ্বোধন করলেন উপদেষ্টা। মার্চে চলবে আরও 2 জেলায়। আরও 2টি কমিউটার ট্রেন চালু করব আগামী স্বাধীনতা দিবসে, ঢাকা নরসিংদী এবং নারায়ণগঞ্জ ঢাকা। এই ছিল এ সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়।